এরই মাঝে বেঁচে থাকি, হাসি কাঁদি। এই গ্যালারিতে এবং এর বাইরে এই মুহূর্তে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং ঈদের শুভেচ্ছা। ছোট নেই, বড় নেই, ধনী ও গরিব নেই, এই কথা বলে যায় এক ফালি চাঁদ, গড়ে দেয় প্রাণে প্রাণে মিলন অবাধ। হাসি খুশি আনন্দে দোলানো, সব ব্যথা ভোলানো এই মিলন মেলায় প্রতিবারের মতো এবারও আমরা আপনাদের জন্য নির্মাণ করেছি ঈদের বিশেষ ইত্যাদি। আর যথারীতি এবারও শুরুতেই থাকছে ঈদের গান। প্রতি ঈদের ব্যতিক্রমী আয়োজনের ধারাবাহিকতায় এবারের ঈদের গানেও থাকছে ব্যতিক্রম। এবারের ঈদের গান পরিবেশন করবেন ব্রাহ্মণবাড়িয়ার সেই দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী পরিবার এবং তাদের নেতৃত্বে আরও শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী। এলো খুশির ঈদ। ঈদ আসে, মানুষ আনন্দে ভাসে, ক্রমে ক্রমে ঈদের বাজার ওঠে জমে। তবে এই প্রযুক্তির যুগে নানান হুজুগে, যোগে বা সুযোগে, প্রচারের রোগে অনেকেই ভোগে। ফলে যা ঘটে দেখুন দৃশ্যপটে। ম্যাডাম,
এটা এবারে ঈদের সবচাইতে ফ্যাশনেবল পোশাক স্টার গ্রুপের। স্টার গ্রুপের মানে স্টার নাম দিয়ে যত চ্যানেল আছে ওখানকার হিট সিরিয়ালগুলোর উঠতি নায়িকারা এসব পড়ে, আর আমাদের দেশের অনেক আপারা এগুলো কেনার জন্য পাগলই থাকে। ও আচ্ছা, এটার দাম কত? এটা 90,000 টাকা। আচ্ছা, আমি কি একটু ট্রায়াল দিতে পারি? ম্যাডাম, দামটা ফাইনাল করে ট্রায়াল দিলে একটু ভালো হয়। আশ্চর্য, এটা আবার হবে কিনা, আমাকে ভালো দেখাবে কিনা এটা না দেখে দাম ফাইনাল করে ফেলতে বলছেন? আচ্ছা ঠিক আছে, দেন ট্রায়াল দেন। সরি সরি আপা, সরি, এক্সকিউজ, সেলফি তোলা যাবে না। কেন? আজকাল অনেকে বিভিন্ন দোকানে ঢুইকা ট্রায়াল দেওয়ার কথা বইলা নতুন নতুন সেলার কাজ পইরা সেলফি তোলা, তারপরে আপলোড দেয়, আবার পোস্ট দেয় যে এবার ঈদে এরকম 1 ডজন কাপড় কিনেছি। ছবি দেখে অনেকে বিশ্বাস করে, এর ফলে আমাদের ব্যবসার একটা বিরাট ক্ষতি হয়। কেন ব্যবসার ক্ষতি হবে কেন? শুনেন, ঈদের সময় সবাই চায় আনকমন কাপড় কিনতে, অর্থাৎ যেটা কিনবো সেটা যেন এক পিসই হয়, অন্যের সাথে নামে। কিন্তু আপনি যখন এটা সেলফি তুলে আপলোড করে দেবেন তখন তো জিনিসটা বাজারে হয়ে যাবে, মানে ডিজাইনও পুরনো হয়ে যাবে, কাপড়েরও কোনো চমক থাকবে না। এরকম শত শত শেয়ারের কারণে আমরা একটা বিশাল মার্কেটিং বিপর্যয়ের মধ্যে পড়ে যাব। সেই জন্য আগে কিনেন, তারপরে মন ভৈরা সেলফি তোলেন, কেউ বাধা দিবে না। ক্লিয়ার? কারো হয় ব্যবসা নষ্ট, কারো বাড়ে মনের কষ্ট। প্রযুক্তি অনেক কিছুর সহজ মুক্তি ঘটায়, কিন্তু মুক্তি যখন যুক্তিহীন হয় তখন কারো উক্তি যেন চুক্তি ভঙ্গের অন্তর্ভুক্তিতে পায় পরিণতি। যেমন এই দম্পতি। বাহ, আঁচলটাও খুব সুন্দর, রংটাও চমৎকার। যাক, শাড়িটা তাহলে তোমার পছন্দই হয়েছে। খুব পছন্দ হয়েছে, বেশ আনকমন শাড়ি। থ্যাংক ইউ। কে কে কি হলো, তুমি এমন করছো কেন? শাড়িটা যদি কেউ দেখে ফেলে, বুঝো না, তাহলে তো আনকমন থাকবে না। তুমি কি করেছো? হ্যাঁ, আমি আবার কি করলাম? কিছুই জানো না? না, আমি ঠিক আসলে কিছুই বুঝতে পারছি না। কলিং বেলের শব্দ শুনে কেউ দেখে ফেলবে বলে আমি শাড়িটা তাড়াতাড়ি লুকালাম, আর তুমি সারা দুনিয়াকে শাড়িটা দেখে দিলে। মানে 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 এই যে ফেসবুকে দেখো, আমার বান্ধবীরা ফেসবুকে আমার শাড়ি পরা ছবিটা দেখে কি লিখেছে দেখো। একজন লিখেছে, বাহ তোর শাড়িটা তো খুব সুন্দর, কোথা থেকে কিনেছিস? আরেকজন লিখেছে, মিষ্টি একটা ঈদের শাড়ি। আরো একজন লিখেছে, ফেসবুকে তোর শাড়িটা দেখে আমিও একটা শাড়ি কিনেছি। আরো দেখবে। আসলে হয়েছে কি জানো, তুমি যখন শাড়িটা পরে দেখছিলে তখন তোমাকে না খুব সুন্দর লাগছিল, তাই ছবি তোলার লোভটা সামলাতে পারছিলাম না, তাই ছবিও তুললাম আর সাথে সাথে আপলোডও করে দিলাম। আর শাড়িটা যে গণ হয়ে গেল, ভেবেছিলাম বান্ধবীদেরকে সারপ্রাইজ দেব, সবার শাড়ির মাঝখানে আমার শাড়িটা হবে আলাদা। আর তুমি সব নষ্ট করে দিলে। তোমার এই শাড়ি আমি আর পরবো না। আচ্ছা, মন খারাপের কি হলো? সবাইকে তো সব জিনিস মানায় না। এই শাড়িতে তোমার বান্ধবীদের হয়তো তোমার মতো সুন্দর লাগবে না। তুমি সেটা বুঝবে না। একটা পছন্দের জিনিস যখন গণ হয়ে যায় তখন আর সেই জিনিসের কোনো মূল্য থাকে না। এই নাও তোমার শাড়ি, এই শাড়ি আমি আর পরবো না, তুমি আমাকে অন্য আরেকটা শাড়ি কিনে দাও। এক ফেসবুক আপলোড আমার মাথায় 20,000 টাকার লোড চাপিয়ে দিল। এই লোড কিভাবে আনলোড করবেন তা তিনিই জানেন, তবে টাকা সঙ্গে থাকা এবং তাকে নিরাপদে রাখা অনেক ঝুঁকি মাখা, কারণ ঈদে ঘরমুখো মানুষদের পথ নয় ফাঁকা। বেতন পেয়ে খুব সচেতন আব্দুল আলী সাহেব, এবার নিয়ে 100বার করেছেন হিসাব, সাথে ঈদের বোনাস আছে, অঙ্কটা নয় কম। ফিরতে হবে গ্রামের বাড়ি বুকে নিয়ে দম, ফিরতে হবে গ্রামের বাড়ি বুকে নিয়ে দম। রিকশায় উঠেই দেখেন পিছে মোটর বাইক থেমে, আব্দুল আলী লাভ দিয়ে যান রিকশা থেকে নেমে। হয় যদি গো ছিনতাইকারী, এসবে তার চিন্তা ভারী, এদের হামলা ঠেকাতে এই বেচারা অক্ষম। ফিরতে হবে গ্রামের বাড়ি বুকে নিয়ে দম। আব্দুল আলী হেঁটে চলেন সোজা ফুটপাত ধরে, একটু গিয়েই চমকে ওঠেন তিনি ভীষণ জোরে। সামনে একটা ম্যানহোল খোলা, সেই করুণ দৃশ্য যায় কি ভোলা। টিভিতে সেই ব্রেকিং নিউজ ছিল কি গরম, ফিরতে হবে গ্রামের বাড়ি বুকে নিয়ে দম। সবার জন্য এটা সেটা কেনাকাটা শেষে, স্টিমারের ঘাটে ছোটেন দিগ্বিজয়ীর বেশে। লঞ্চ স্টিমার ওভারলোডিং, কোনখানে তার হবে বোর্ডিং, ডুববে নাকি
আসবে ভেবে গা করে ছমছম। ফিরতে হবে গ্রামের বাড়ি বুকে নিয়ে দম। অবশেষে নিরাপদে লঞ্চটা দিল পাড়ি। আব্দুল আলী নেমে ছোটে নিজের গায়ের বাড়ি। স্বজনদের বুকে পেয়ে ওঠে নিদের গানটিকে। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এবারে নাচ। নৃত্য সংস্কৃতির একটি অপরিহার্য অঙ্গ, আর ইত্যাদির নৃত্য আয়োজনে সবসময় থাকে একটি ভিন্ন মাত্রা, সঙ্গীতে, নৃত্যে এবং শিল্পী নির্বাচনে। এবারের চমক চলচ্চিত্র এবং টেলিভিশনের 4 জন খ্যাতিধন্য তারকা ফেরদৌস, পূর্ণিমা, নোবেল এবং অপি করিম, আর তাদের সঙ্গে নৃত্য পরিবেশন করছেন একদল নৃত্যশিল্পী। Check it out, yo. Come on, yo. দর্শক মণ্ডলী, শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। এই গ্যালারিতে ঢোকার সময় আপনাদের সবার হাতে দেয়া হয়েছে একটি করে ডিজিটাল যোগাযোগ প্রতীক, যেমন ফেসবুক, ভাইবার, মেসেঞ্জার, মেইল ইত্যাদি। যোগাযোগের এসব মাধ্যম থেকে মনে পড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই পংক্তিটি, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।
প্রযুক্তির উন্নয়নে যেভাবে ফোনে ফোনেই সারা পৃথিবী হাতের মুঠোয় চলে এসেছে তা দেখে মনে হচ্ছে এ যেন কবির স্বপ্নেরই বাস্তবায়ন। এবার আপনারা আপনাদের হাতে দেওয়া প্রতীকগুলো একটু উপরে তুলে ধরুন এবং দোলাতে থাকুন, তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত দর্শক। এখানটায় রয়েছে রানা, আবার ওখানটায় রয়েছে মামুন, তারা সঠিক দর্শকদের নির্বাচন করবে। তাহলে শুরু করুন, 1 2 3 উপরে তুলুন। এবারে নামিয়ে ফেলুন। অনেক ধন্যবাদ। এই হাজার হাজার ডিজিটাল যোগাযোগ প্রতীকের মধ্যে 4টি প্রতীক আছে যেগুলো ডিজিটাল নয়, অর্থাৎ চিঠি লেখার খাম। এই চিঠি লেখার খাম যারা পেয়েছেন তারা দাঁড়িয়ে যান। আলিশা, তৌসিফ বিশ্বাস, আরাফাত। আমি অত্যন্ত দুঃখিত, আমাদের দ্বিতীয় পর্বের জন্য আমাদের 4 জন পুরুষ প্রয়োজন, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে একজন মহিলা খাম পেয়েছেন। আপনার কাছে আমি জানতে চাইছি, আপনার সাথে কি অন্য কেউ এসছেন? হ্যাঁ, আমার সাথে আমার ফ্রেন্ড এসেছে। আপনি কি অনুগ্রহ করে আপনার খামটি আপনার বন্ধুকে দিয়ে দেবেন? জি। অনেক ধন্যবাদ, তার জন্য করবেন। আপনার নাম? আয়ান। অনেক ধন্যবাদ, আমরা 4 জন পেয়ে গেছি। চলে আসুন, আপনারা মঞ্চে চলে আসুন, তাদের জন্য করবেন। আমরা 4 জন দর্শক পেয়ে গেলাম। এই যে আপনাদের হাতে খামের প্রতীক রয়েছে, এগুলোই ছিল কিন্তু একসময় যোগাযোগের অন্যতম মাধ্যম। আমরা এই খাম নিয়ে গানও শুনেছি। যারে যা চিঠি লেখা দিলাম সোনা বন্ধুর নামে রে, আমার অন্তরেরই প্রেম ভরিয়া ভালোবাসার খামে রে, এ ধরনের গান ছিল। এই পর্বের জন্য আজকে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি ফোক সম্রাজ্ঞী মমতাজকে। টেলিভিশন পর্দায় যার আত্মপ্রকাশ ঘটেছিল এই ইত্যাদির মাধ্যমেই। আসছেন মমতাজ, তার জন্য বলবালি। আমরা মমতাজকে পেয়েছি নানা ধরনের লোকগানে। তো আজকে ইত্যাদিতে আমরা একটু ভিন্নভাবে মমতাজকে দেখব, গান নয় অভিনয়, এবং সেই অভিনয় হচ্ছে একজন বাঙালি গৃহবধূর চরিত্রে। ধরা যাক একজন গৃহবধূ তার স্বামীকে একটি চিঠি লিখেছেন, এবং সেই চিঠিটি যদি 4 ধরনের মানুষের কাছে যায়, তবে কার কি প্রতিক্রিয়া হবে সেটাই আমরা দেখব। সেই প্রতিক্রিয়া শুনে আমরা বুঝবো এরা কে কোন পেশার। এদের সবার হাতে আমরা স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি, তাদের কি করতে হবে। আপনারা প্রস্তুত? মমতাজ, শুরু করুন আপনার চিঠি। প্রাণের প্রিয় স্বামী আমার ভালোবাসা নিয়ে কয়েকদিন পরেই রোজা দিন আমার একটা লিস্টি পাঠাইছে। বেশি কিছু আনা লাগবে না, খালি কয়েকটা জিনিস। একটা বেগুনি রঙের কাতান শাড়ি, একটা স্বর্ণের সেট, লগে একটা গোলাপ ফুলের লগে, এইগুলির লগে একটা হাত ব্যাগ, মুখ ফর্সার ক্রিম, আর চুল চকচকে করার লাগিয়া একটা সুগন্ধি শ্যাম্পু। আপাতত এই দিল এই বাড়িটাই, তোমার আহ্বানের অপেক্ষায় রইলাম। ইতি তোমার ময়না পাখি। অনেক ধন্যবাদ। এবারে এই ময়না পাখির চিঠি পেয়ে প্রথমেই আসবেন আপনি, শুরু করুন। তোমার চিঠি পাইয়া ঠিক থাকতে পারলাম না, উড়াল দিয়া চলে আসলাম। তুমি এগুলা কি বলছো? আমি কি তোমার কাছে বেশি কিছু চাইছি? এগুলা কোনো জিনিস হইলো? এগুলা তো আমার একদিনের কামাই। একদিনের কামাই? তুমি কি কাম করো? আরে আমি তো মাস্তানি করি, মাস্তান কোনো কাম করা লাগে না, বুঝছো? আবার কি চাকরি যে এত টাকা তুমি একদিনেই কামাই করো? এই টাকা তো ভালো টাকা। অনেক ধন্যবাদ। মাস্তানের চরিত্র আমরা বুঝতে পারলাম, যিনি চাকরি ছাড়াই মানুষকে ঠকিয়ে এবং ঠেকিয়ে অনেক টাকা রোজগার করতে পারেন, যা কারোই কাম্য নয়। এবারে আপনি। হ্যাঁ বলুন। শোনো ময়না, গতবারে শাড়ি পইরা এইবারও চালাই দিও। লেখছো ক্রিম আনতে, শ্যাম্পু আনতে, শ্যাম্পু দিলে তো চুরি হয়ে যাবে। আবার চাইছো স্বর্ণের চেন। আরে আমি তো চিন্তা করছি এই বাড়িতে বাড়ি যাবো না, খালি পয়সা খরচ। অনেক ধন্যবাদ। তিনি একজন কিপ্টে ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন। হিসেবি হওয়া ভালো, তাই বলে এতটা হিসেবি বোধ হয় ভালো নয়। এবারে আপনি আসুন। আরে তুমি আয়া পড়ছো? কই আমার জিনিসপত্র কই? জিনিসপত্র পরে দেখো, এখন চলো তাড়াতাড়ি পালাই, পুলিশ আমার পিছু লইছে। জলদি আহো। পালাই মানে? কে কি করছো তুমি? ঘুষ খাইছি, আর খাইতে গিয়া ধরা খাইছি। ঘুষ খাইছো তুমি? পালাইবা তুমি?
আমি এই অন্যায় কামড়ে কোনোদিনও প্রশ্রয় দিই না। অর্থাৎ বোঝা গেল তিনি একজন ঘুষখোর ব্যক্তি এবং এ ধরনের দুর্নীতিবাজ ব্যক্তিকে কেউই প্রশ্রয় দেন না। সর্বশেষ আপনি আসুন, তিনি একজন প্রবাসী শ্রমিক। চিঠি পাওয়ার পর তার কি প্রতিক্রিয়া সেটা এবার আমরা শুনবো। আমার ময়না পাখি, তোমার লিস্টি পাইছি। এ বেতন পাই তা দিয়া নিজেরই চলে না, জিনিস কিনবো কেমন? তোমার লেগে কিছু কিনতে না পাইরা মনটা খুব খারাপ লাগতেছে। মনটা চায় দেশে আসে, কিন্তু কেমনে আসো? টিকিটের যে দাম, বিদেশে আসলে বোঝা যায় দেশ কি জিনিস। দোয়া করো যেন তাড়াতাড়ি আইতে পারে। ভালো থাইকো ময়না। ইতি তোমার স্বামী রহিমউদ্দিন। আমার আসলে ভুল হয়ে গেছে। এই ধরনের জিনিসপত্র চাইয়া তোমার কাছে চিঠি লেখাটা আমার একটুও ঠিক হয় নাই। ভালো ভালো তুমি বাড়িতে চলে এসো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অভিনেত্রী না হয়েও চমৎকার অভিনয় করেছেন মমতাজ। দর্শক মণ্ডলী, প্রবাসে কর্মরত প্রতিটি মানুষের অন্তর যেন এক একটি বাংলাদেশ। তাদের এই অন্তর্ভেজা অনুভূতির প্রতি জানাই শ্রদ্ধা এবং সম্মান। এবারে ফলাফলের পালা। আমরা মমতাজের কাছে ফলাফল জানতে চাইব যে মমতাজ এদের 4 জনের মধ্যে কে সবচেয়ে ভালো করেছেন। আজকের এই ঈদের আনন্দের মধ্যে কাউকেই মন খারাপ করানো উচিত নয়। তাদের মাধ্যমে আমার মনে হয় সবারই মন খুশি রাখা উচিত। অতএব সবাইকে পুরস্কৃত। অনেক ধন্যবাদ। আমরা সবাইকে পুরস্কৃত করব। এখানে রয়েছে ঈদের বিশেষ পোশাক আপনাদের জন্য। এছাড়াও রয়েছে আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার বই, রয়েছে কেয়ার গিফট সামগ্রী, এছাড়াও রয়েছে পরিবেশ বন্ধু গাছ। আর এই সবগুলি পুরস্কারে দেওয়া হচ্ছে কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। আজকের এই অনুষ্ঠানে আসার জন্য মমতাজকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও। এবার তাদের হাতে পুরস্কার তুলে দেবেন আজকের অতিথি মমতাজ। ঈদের বাজার বলে কথা। এ বাজার খাসা, ধরনে ধরনে হাজার উপকরণের ঠাসা। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, সঙ্গে মাছ মাংস তো বাঁধা। তার উপরে গাদা গাদা চ্যানেলে চ্যানেলে অন্যকে ঠেলে পেছনে ফেলে এগিয়ে যেতে মেলে ধরছে যার যা আছে জমা। সে বাজারও রমরমা। তাই চলছে পরিকল্পনার চাষ। 3 দিন থেকে 7 দিনে 10 দিন, কবে শুনবো 1 মাস। দেখুন তেমনই এক পরিকল্পনার চাষ প্রকল্প। আমাদের প্রডিউসার ভাইরা একটা জিনিস মনে রাখবেন, কাশিম টিভি কিন্তু অত্যন্ত জনপ্রিয়। ঈদে আমাদের এমন কোনো অনুষ্ঠান করা যাবে না যে অনুষ্ঠান দেখলে মানুষ উত্তেজিত হবে, বিরক্ত হবে, মেজাজ খারাপ করবে আর মনে মনে গালি দিবে। আমাদের আসলে নতুন কিছু করতে হবে, যা বাংলাদেশে আগে কখনো হয়নি। আমরাই প্রথম। আসলে বাংলাদেশে কে যে প্রথম আর কি যে প্রথম এটাই বোঝা মুশকিল। বক্তৃতা না দিয়া আইটেম বলো। যেমন ধরেন, আজ পর্যন্ত বাংলাদেশে কেউই একটি নাটক 7টি মহাদেশে শুটিং করে নাই। আমরা টিভির ইতিহাসে প্রথম 7টি মহাদেশে টিভির নাটক শুটিং করব। এটা অসম্ভব। কেন? এইভাবে অনুষ্ঠান করতে থাকলে কিছুদিনের মধ্যেই আমাদের চ্যানেলের বিল্ডিং সব বেঁচে দিতে হবে। কিছুই করতে হবে না। আপনি ব্যাংকক, সিঙ্গাপুর অথবা নেপালে যে কোনো একটি জায়গায় শুটিং করে এসে বলেন 7টি মহাদেশে শুটিং হয়েছে। কেউ আপনার টেপ তদন্ত কমিটিতে পাঠাবে না, কারণ এই একটি মাত্র ক্ষেত্র যেখানে কোনো জবাবদিহিতা নাই। আছে, আর ওইটা হইতেছে রিমোট। এই রিমোটে দর্শককে নিয়ে যায় অন্য জায়গায়। পরিকল্পনা বলো। আমরা 3 মিনিটে নাটক করতে পারি। এইটাই বাংলাদেশে প্রথম হবে না, কারণ ইত্যাদির মধ্যেই অলরেডি 3, 4, 5 মিনিটের নাটক, এমনকি বিদেশিদের দিয়া 5 মিনিটের সিনেমা আমরা দেখছি। আমাদেরকে আরো নতুন, আরো লেটেস্ট চিন্তা করতে হবে। তাইলে আমরা 30 সেকেন্ডের সিরিজ নাটক বানাই। কিন্তু আমাদের বেনিফিট কি এটা তো বুঝলাম না। বেনিফিট হইল আমরাই বাংলাদেশে প্রথম 30 সেকেন্ডের সিরিজ নাটক তৈরি করছি। এই তোমরা কিছু বলো। আমরা মিউজিক ভিডিওতে যুগান্তকারী পদক্ষেপ নিতে পারি। কিভাবে? শুট চুরি করবো তুরস্কের, কম্পোজিশন আফ্রিকার, আর মিউজিক ভিডিও সুইজারল্যান্ডের। এমন এমন জায়গা থেকে চুরি করব মানুষজন বুঝতেও পারবে না যে কোত্থেকে চুরি করা হয়েছে। ঠিক কথা। তখন যে চুরি করছে, যে বানাইছে, যে চালাইছে, সবার নাম চোরের খাতায় উঠবে। ফুল লাইন বাদ দিয়া তোমরা একটু ক্রিয়েটিভ চিন্তা করো। বস, আমার মাথায় একটা ক্রিয়েটিভ প্ল্যান আসছে। আমরা রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীতের উপরে ডিফারেন্ট মিউজিক ভিডিও তৈরি করতে পারি। কিরকম? অ্যান্টার্কটিকা মহাদেশে চারিদিকে শুধু বরফ আর বরফ, সাথে পেঙ্গুইনের অপূর্ব দৃশ্য। হ, আইডিয়াটা খারাপ না। রবীন্দ্রসঙ্গীত আর নজরুল সঙ্গীত এগুলা দেখার জিনিস না, শোনার জিনিস। এইসব গান রে নষ্ট করো না। বরফের দেশের কথা বলায় রান্নার অনুষ্ঠান নিয়ে আমার মাথায় একটা আইডিয়া আছে। কিরকম? বরফের পাহাড়ের উপরে ওইটা রান্না বান্নার অনুষ্ঠান করা যায়। ওইখানে পানি পাবি কই? ওই তো সবই পানি। বরফগুলো পানি দিয়ে রান্না হইব। রান্না তো বিষয় না, বিষয় হইল প্রথম বরফের পাহাড়ে রান্না করা। তবে আমার মনে হয় বাতাসে ভাইসা ভাইসা রান্না করতে পারলে এইটা হয়তো বড় চমক। আগুনের কি হবে?
আগুনও ভাসবে, চুলাও ভাসবে, উপস্থাপকও ভাসবে, প্রডিউসার কই থাকবে, উনিও ভাসবে। আর দর্শক 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 হাসবে। হাসতে হাসতে এবং ঈদের সাজগোজ ভালোবাসতে মেহমান হয়ে যেতে বা আসতে ঘরের কাজ পরের উপর ছেড়ে দেওয়ার বিকল্প এক প্রকল্প নিয়ে এসেছেন এরা। ঈদ ক্যাটারিং সার্ভিস লাগবে, ঈদ ক্যাটারিং সার্ভিস। সম্মানিত মহল্লাবাসী, স্মার্ট ক্যাটারিং সার্ভিসের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অ্যাডভান্স ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদের দিন আপনি সাজবেন, বেড়াবেন, ঘুরবেন, ফিরবেন, আপনার মেহমানের আপ্যায়নের কাজটি করব আমরা। এই ক্যাটারিং ভাই একটু এদিকে আসেন। আসলে আপনাদের ঈদ ক্যাটারিং সার্ভিসের সিস্টেমটা কি একটু জানতে চাইছিলাম আর কি। ঈদের দিন এবং ঈদের পরের দিন আপনাদের ঈদের যাবতীয় খাওয়া দাওয়ার বিষয়টি দেখবো আমরা। আচ্ছা ভালো, যাই হোক আপনাদের ক্যাটারিং সার্ভিসে কি কি আছে? আপনি যা যা চাইবেন তার সবটাই দিব, জর্দা চটপটি পোলাও কোরমা। তা হঠাৎ ঈদ ক্যাটারিং সার্ভিস চালু করলেন কেন? বিয়ে সাথে জন্মদিনে তো ক্যাটারিং সার্ভিস আছেই, আমরা একটু নতুন ডিশনে বিশ্বাসী। এই যে ধরেন ম্যাডাম, ঈদের দিন সকাল থেকে কাজ করতে করতে পাগল হয়ে যায়, একটু বিশ্রাম নেওয়ার সময় পান না। এত দেখে শুনে বেঁচে ওনার ঈদের জন্য কাপড় কিনেছেন, কিন্তু সেটা পরার সময় পান না। আবার কেউ কেউ বললেও অনেক রাত হয়ে যায়, বাসায় মেহমান আসলে সেই নতুন কাপড়টা তাকে দেখাইতেই পারেন না যেটা ওনারা চান। হ্যাঁ, এই নিয়ে দুলা ভাই আর আপনার মধ্যে প্রতি ঈদে সারাক্ষণ ঝগড়া লেগে থাকে। একদম ফাইন আপনি বলছেন, থ্যাংক ইউ। তাই ঈদের দিন সকাল থেকেই নতুন কাপড় চোপড় পরে সাজি গুজি বসে থাকতে পারেন, আপনার বাসায় আগত মেহমানদেরকে তাদের পছন্দ মতো খাবার দিয়ে আপ্যায়িত করতে পারেন। এজন্যই আমাদের এই সার্ভিস। সুন্দর না? ল্যাপটপে কি খাবারের স্যাম্পলটা দেখাবো? আমাদের ওয়েবসাইটও আছে, আপনি সেখানেও আমাদের দাম দর দেখে নিতে পারেন। www.cat.eat.digitalmanualservice.com আর কি আর অনেক ডট আছে। অর্ডারটা কি এখন দেবেন নাকি ওয়েবসাইটে? গরু 5 কেজি, ছাগল 2 কেজি, মুরগি, লোকাল, কক কি লাগবে বলেন? আপনাদের কথা শুনেই পেট ভরে গেছে, ওই ওয়েবসাইট দেখার দরকার নেই, কারণ আপনাদের এই সার্ভিসটা আমরা নেব না। কারণ ঈদে নিজ হাতে সেমাই, পায়েস, ফিন্নি রান্না করাটাও ঈদের একটা অন্যরকম আনন্দ, যে আনন্দ আপনাদের ওই ক্যাটারিং সার্ভিস দিতে পারবে না। এটা মনের ব্যাপার। হ্যাঁ, মনের ব্যাপার। এই মন ভালো তো সব ভালো, মনের গুণেই সব আলো, মনের দোষেই সব কালো। আবার এই মন যদি করা যায় নিয়ন্ত্রণ, তবে যা কিছু অপ্রয়োজন তা না ঘটানোর আয়োজন করা যেত মেপে মেপে, অদৃশ্য এক রিমোট চেপে। কথায় কথায় কথা বাড়ে, কোন কথা কার পরে ঘাড়ে। যদি শুনতে না চান মন্দ কথা, করতে হলে বন্ধ কথা। রিমোট প্রয়োজন, রিমোট বড় প্রয়োজন, রিমোট বড় প্রয়োজন। ভাই সব আমাদের দাবি, ন্যায্য বলেই আমরা ভাবি। যদি না মেনে ঘোরায় চাবি, আমরা তবে দেশব্যাপী তুমুল। রিমোট চাপুন, বন্ধ করুন, অন্যদিকে দৃষ্টি ধরুন। এদের প্রভাব থেকে মুক্ত রাখতে সব মানুষের মন। রিমোট বড় প্রয়োজন, রিমোট বড় প্রয়োজন। ভাগ্য ভালো আপনি আছেন ঠিক মতো টেবিলে, অন্য কোনো অফিসারই সই দিত না বিলে। আমি দেব, আপনি দেবেন, ঘুরবে তবে চাকা। সবকিছুরই মূলে হলো বাহাতিয়ার টাকা। আপনি আমি ভালো থাকি এমনই কৌশলে, দেশের কথা দশের কথা ভাবলে কি আর চলে। রিমোট চাপুন, থামিয়ে দিন, দুজনের হাত নামিয়ে দিন। কারণ এরপরে যা দেয়া হবে তাকেই বলে ঘুষ। এই জাতীয় অমানুষের হয় না কভু হুঁশ। এদের প্রভাব থেকে মুক্ত রাখতে সব মানুষের মন। রিমোট বড় প্রয়োজন, রিমোট বড় প্রয়োজন। চা নাকি চিনির গোলা, সব কাজে তুই আত্মখোলা। ইচ্ছে করে তোরই মুখে ছুঁড়ে মারি চা। সাসপেন্ড করে দিলাম তোরে, যা বেরিয়ে যা। দেখলি স্যারের দয়া কেমন, অন্য কেউ তো হলে এখন চাকরি দিত কে। সাসপেন্ড হয়ে বেঁচে গেলি ভালো মানুষ পেয়ে। ঠিক মতো নয় ওর কোনো কাজ, ফাঁকিবাজ, ও খুব ফাঁকিবাজ। ঠিক কথা স্যার, আমি তো ওর 14 গোষ্ঠী চিনি। ফাঁকিবাজি ছাড়তে ওরা চাই না কোনো। রিমোট চাপুন, বন্ধ করুন, অন্যদিকে দৃষ্টি ধরুন। কারণ চামচা জাতের এই লোকেরা বদ জাতিতে সবার সেরা। প্রভাবশালী মানুষেরা এদের দ্বারাই থাকেন ঘেরা। অশুভ
প্রভাব থেকে মুক্ত রাখতে মন। রিমোট বড় প্রয়োজন, রিমোট বড় প্রয়োজন, রিমোট বড় প্রয়োজন, রিমোট বড় প্রয়োজন। শুভ অশুভ ভাগ্নে বোঝে না, তাই তার কারণও খোঁজে না, কিন্তু মামা বোঝেন এবং ভাগ্নেকে বোঝান। তবে সব কিছু বোঝা নয় তেমন সোজা, তাই ভালো কিছু জানতে, ভাগ্নেকে সুপথে আনতে মামার প্রচেষ্টায় কাজ হয় শেষটায়। মামা ঈদ মুবারক, ঈদ মুবারক। মামা এই আনন্দের দিন তুমি বইলে বইছ? আরে বই পড়ার যে আনন্দ সেটা তুই কি করে বুঝবি? আর আনন্দের দিনে বই পড়া আমি ডাবল আনন্দ পাই। কিন্তু মামা এটা কিন্তু একটা নেশা। আরে ভালোই তো, এটা তো কোনো কিছু নেশা হওয়া ভালো না। কিছু কিছু জিনিস নেশা হওয়া ভালো, যেমন ধর গান শোনা, ভ্রমণ করা, এরকম অনেক নেশা আছে যেগুলো ভালো। কিন্তু মাদক সেবন, সিগারেট খাওয়া, তোর মতো ধান্দাবাজির ব্যবসা, এগুলোর নেশা ভালো না। এখন তোর দেখলে তোমার ডর করে, না জানি কোন ব্যবসা ধান্দা লই আইসোস। কেন আমার দেখলে ডর করবো কেন? আমি কি ভূত না পেতনি? এখন ভূতের মানুষে ডরায় না, পোলা পাইনো এখন ভূতের কথা শুনলে হাসে, বরং মানুষ এখন মানুষের ডরায়। কারণ এই মানুষই কখনো সন্ত্রাসী, কখনো খুনি, কখনো ঘুষখোর, কখনো ধর্ষক হইয়া মানুষের সর্বনাশ করতেছে। এখন কি চাস? আজকে দিনে আবার কি ধান্দা লইছস? আর না মামু, কোনো ধান্দা না। কিন্তু ঈদ উপলক্ষে আমাকে যে গ্রাম থেকে আত্মীয় স্বজন আইছে, ওরা ড্রয়িং রুমে বসে যেইভাবে টিভির অনুষ্ঠান গিলতেছে, সেটা দেখা আমার মাথা একটা চিন্তা আইছে। টিভি দেখাটা কিন্তু একটা নেশা, তবে ভালো না খারাপ সেটা নির্ভর করে কি দেখতেছে তার উপর। এখন কি দেখতেছে? ওই যে সবাই যেটা দেখে জলসা, তারপর তোমার বুঝছি আর দিব না, তার মানে খারাপ নেশা। টিভি দেখা খারাপ নেশা হবে কেন? আমি তো শুনছি আমাদের দেশে টিভির দর্শক বাড়ছে। বাড়ছে, কিন্তু আমাদের দেশের টিভি চ্যানেল দেখানোর দর্শক বাড়ে নাই, বাড়ছে বিদেশি চ্যানেল দেখানোর দর্শক, আর কমতেছে আমাদের চ্যানেল দেখানোর দর্শক, যেটা খারাপ লক্ষণ। এইখানে তো ব্যবসার খনি। ছোট বাবু, আমাদের দেশে যেহেতু বিদেশি চ্যানেলের দর্শক বেশি, সেই জন্য আমাদের দেশের বিজ্ঞাপনগুলি অগদেশের চ্যানেলে চালাবো। সেই জন্য একটা এজেন্সি খুলুন, ওই এজেন্সির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা কমিশন পাবো। ওই তুই কি জানোস এইসব করলে দেশের টিভি চ্যানেলগুলি কি ভবিষ্যৎ হইব? এমনিতে দর্শক কমতেছে, তারপর বিজ্ঞাপনও চলে দিতেছে, আর তুই এখন ওইসব চ্যানেলে বিজ্ঞাপন দিবি? বড় বড় রাঘব বোয়াল রাজে তাকে এজেন্সির মাধ্যমে আমাদের দেশের বিজ্ঞাপনগুলি বিদেশের চ্যানেলে চালাইতেছে, সেই খবর কি রাখা? সেই জন্য এসব ধান্দা সেরা সব শিল্পী, কলাকুশলী, নির্মাতাকে লইয়া সবার সচেতন কর, দেশের টাকা আর সংস্কৃতিরে বাঁচা। ঠিক আছে, কই যাস? ড্রয়িং রুমে আগে চ্যানেলটা চেঞ্জ করে আসি, ওকে বিদেশ থেকে দেশে আনি। সাব্বাস! যা মূল্যবান তা সবসময় মূল্যবান, কিন্তু মূল্যমান নিয়ে ঈদের দুর্মূল্য বাজারে সন্দেহ অমূলক নয়। কারণ মূল্য বাড়ে, মূল্য কমে, ঝোলে মূল্য হ্রাস। তবে এ মূল্য হ্রাসের রহস্য মূল্য ফাঁসে কেমন হয় দেখুন। এখানে ঈদ উপলক্ষে বিশেষ ছাড় দিতে 70% পর্যন্ত মূল্য হ্রাস দরটা ঠিক আছে চল যায়। এত সুন্দর সুন্দর জামা এত সস্তায় দিল কেমনে? এইটা দেখ 2000 টাকা লেখা, 70% লেস দিলে দাম 600 টাকা। আমার লেগে গেল হ্যাপি সস্তা। ভাই আপনারা ভুল করতেছেন। কিসের ভুল? এই জামাটা 2000 এ নিতে হবে, এইটা কোনো সেল নাই। এগুলিতে সেল আছে তো? সরি ভাই, এগুলিতেও সেল নাই। তাইলে যে জুলাই রাখছেন 70% সেল? ঠিকই তো আছে, সেল আছে তো। কি এর সেল আছে? যেইটা ধরি সেইটাই কোন সেল নাই। এই যে দেখেন ভাই, এই লাইনে যে গোটা কাপড় দেখতেছেন সব সেলে দিয়ে দিছি। এইডি সেল? এই 6-7টা জামা, এইটির যা কোয়ালিটি তো 200 টাকার জামাও না। ওই মিয়া, এই 6টা জামার লেগে পুরো দোকানে সেল টাঙ্গায় রাখছেন না? এটা তো চরম বাটপারি রে ভাই। ঈদের সময় কাস্টমারের লগে এত বড় প্রতারণা। লিখতেন এই লাইনের কাপড়ের সেল, তাইলেই তো হইতো। ভাই আমাগো কইয়া কি হইব? এটা তো কোম্পানির পলিসি। খারান পলিসি বাই করতেছি। ঈদের সময় সাধারণ ক্রেতাকে এই ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা করার জন্য আপনি গুলোকে মোবাইল কোড দরকার। এই জালিয়াতি চালিয়াতির খবর আমরা সবাই জানি, তবে ভিন গ্রহের 3 মানব এই পৃথিবী নামক গ্রহে কি আগ্রহে এসেছেন চলুন দেখি। আর এতে অংশগ্রহণ করছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, ইমন এবং চিত্রনায়ক আলমগীর। বন্ধুগণ, অনেক দূর দূরান্ত পাড়ি দিয়ে অবশেষে আমরা এসে পৌঁছেছি এই পৃথিবী নামক গ্রহে। ভাইজান, আমরা যেই গ্রহে এসেছি তার নাম পৃথিবী হলেও আমরা কিন্তু পৃথিবীর এই দেশ সম্পর্কে অনেক ইন্টারেস্টিং গল্প শুনেছি, তাই এসেছি, তাই না? আমাদের গ্রহে পর্যন্ত খবর চলে গেছে এখানে কোনো থাকার কষ্ট নাই, খাওয়ার কষ্ট নাই, চলার কষ্ট নাই,
বলার কষ্ট নাই, সব কিছুতে স্বাধীনতা আছে। শুনেছি এখানে মাছ, মাংস, ফল মূল সারা বছর সতেজ থাকে, কখনোই পচে না। তুমি এটা নিশ্চয়ই ভুল শুনেছো। আর এটা তো বরফের কোনো দেশ না। আমার তো মনে হচ্ছে আমরা যেখানে এসেছি জায়গাটা বেশ গরম। এখানে গরম ঠান্ডা কোনো বিষয় না, ওদের আছে ফরমালিন। ফরমালিন? ভাইজান এটা কি? ফরমালিন হচ্ছে ওয়েদারের চেয়ে বেশি কার্যকর। একবার ফরমালিন দিলে এই মৌসুমের ফল আগামী মৌসুম পর্যন্ত খাওয়া যাবে। হ্যাঁ, তাহলে এই ফরমালিন আমরা আমাদের গ্রহে নিয়ে চলে যাই। হ্যাঁ, তাহলে আমাদের গ্রহে কোনো খাদ্য সংকট থাকবে না। এক মাছ আমরা অনেক দিন ধরে খেতে পারবো। আজকের কথা, এখানে থাকার জায়গারও কোনো অভাব নেই, সুব্যবস্থা আছে। আছে তো, এখানে যে যেভাবে পারছে নদী, নালা, খাল, বিল ভরাট করে থাকার জায়গা নির্মাণ করছে, কারখানা বসাচ্ছে, কেউ নাই দেখা। তাহলে তো ওরা একদিন এই বিশাল সাগর দখল করে ফেলবে। আরে অলরেডি তারা তো এখানে কক্সবাজার নামে একটা সমুদ্র সৈকত আছে না, সেইটার অনেকটা খেয়ে ফেলেছে। তাহলে তো এরা অনেক ট্যালেন্টেড। আমরা একটা কাজ করি, এই ট্যালেন্টদেরকে আমরা আমাদের গ্রহে নিয়ে যাই। হ্যাঁ ভাইজান, আমাদের গ্রহে অনেক সাগর আছে, সেগুলো সব এদের দিয়ে ভরাট করে ফেলবো। আমাদের তাহলে কোনো থাকার সংকট হবে না। ভাইজান, ওরা এত টাকা কোথায় পায়? এখানে অর্থ উপার্জনের নানা উপায় আছে, যেমন ঘুষ। আমি শুনেছি এখানে টাকার বিনিময়ে অনেক কাজ করানো যায়। আরে শুধু তো ঘুষ না, চুরি, ডাকাতি, জালিয়াতি, মাস্তানি করেও কোটি কোটি টাকা কামাই করা যায়। তার মানে প্রতিটা কাজই হচ্ছে টাকার মেশিন। তাহলে এটা তো আমাদের গ্রহ আমরা চালু করতে পারি। পারি, অবশ্যই। তোমাদের কথাটা ঠিক না। আমি এদেশের একজন সাধারণ মানুষ। এতক্ষণ দূর থেকে তোমাদের কথা শুনছিলাম। এদেশের সব মানুষ ওরকম না, কিছু লোভী, নীতিহীন, দুশ্চরিত্রের মানুষ এসবের জন্য দায়ী। আরে বলেন কি? আমরা তো আরো ভেবেছি যে আমাদের গ্রহের উন্নতি করার জন্য এদেরকে আমরা সঙ্গে করে নিয়ে যাব। নিয়ে যাও, ওদেরকে দিয়ে কোনো উন্নতি হবে না, বরং অবনতি হবে। বলেন কি? তাহলে তো এদের কঠিন কঠিন শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, এই গুটি কয়েক অসৎ মানুষকে বাদ দিলে এই দেশটি একটি সোনার দেশ। সবচাইতে বড় কথা, এদেশের মানুষ দেশপ্রেমিক। এমন মানুষ পৃথিবীর কোথাও খুঁজে পাবে না, এমন দেশও পৃথিবীর কোথাও খুঁজে পাবে না। এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না গো তুমি, ও সে সকল দেশের প্রাণী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। কি শুনেছিলাম আর কি জানলাম? যে রোগে ভোগে সে রোগী, রোগ যন্ত্রণার ভুক্তভোগী। এই রোগ যেন কমে এবং উপশমে আছেন ডাক্তার, ওষুধপথ্য, এ কথা সত্য। কিন্তু এক চিকিৎসক দিচ্ছেন ওষুধপথ্যের ব্যাপারে অন্যরকম তথ্য। কি কষ্ট বলে? ঘুমের কষ্ট, সকালে ঘুম, বিকালে ঘুম, রাইতে ঘুম, খালি ঘুম আর ঘুম। বিছনা দেখলেই খালি টানে, চোখ লাগে আসে। কি কাজ করেন? কোনো কাম করি না, আমার বাপের অনেক টাকা, ঘুরি ফিরে খাই দেয়। এই নিন আপনার ডোজ, সকাল বিকাল রাত 3 বেলা চলবে। 3 বেলা রকগান? হ্যাঁ, ডোজ নেওয়ার নিয়ম লিখে দিয়েছি। থ্যাংক ইউ ডাক্তার সাহেব, আপনি আর কোনো ওষুধ দেন নাই। ও সাইড এফেক্টের ভয়ে কোনো ওষুধই খাইতে চায় না। গানে তো কোনো সাইড এফেক্ট নাই। কে বললো সাইড এফেক্ট নাই? ওষুধের চেয়ে বেশি আছে। এই সব গানের বিকট আওয়াজে যে শব্দ হয় তাতে শিশুরা ভয় পাইতে পারে। ঠিকই কইছেন ডাক্তার সাহেব, যে হারে চিল্লে হরে এতে কানের পর্দা ফাটিয়ে যেতে পারে। বয়স্ক মানুষের হার্টবিট বেড়ে যেতে পারে, সুতরাং বি কেয়ারফুল। এবার যান নেক্সট। আপনাদেরও কি ঘুমের সমস্যা? না, আমি যেখানে রাই সেখানে খাই, যখন ইচ্ছে ঘুমাইতে পারি, যখন ইচ্ছে উঠতে পারি। তবে ডাক্তার সাহেব, ওনা সারাক্ষণ খালি সম্পত্তি করে। কার জমি কিনবে, কতটুকু কিনবে, কিভাবে কিনবে, সারাক্ষণ না এটা নিয়েই ভাবতে থাকে। দলিল, কাক, খতিয়ান, জরিপ, খাজনা, এগুলোই জপতে থাকে। বুঝেছি, ওনার একটু আধ্যাত্মিক ডোজ দিতে হবে।
বেশি কইরা লালনের গান শুনবে, ওনার গান শুনলে বুঝতে পারবে টাকা পয়সা শোনা জানা কিছুই না, সব কিছু তুই একদিন যাইতে হবে ওই পারে পারে লইয়া যাও আপনাদের কি কষ্ট? কষ্ট না, ওর অত্যাচারে আমার জীবন অতিষ্ঠ। খালি বিদেশ বিদেশ করে, আজ লন্ডন, কাল আমেরিকা, পরশু ফ্রান্স। দেশাত্মবোধের অভাব। আবার হুমকি দিছে, কয় যে বিদেশ না বাড়াইলে ওই সাগর পাড়ি দিয়া অবৈধ উপায়ে চলে যাবে। তাজা মরবো। আর খালি বিদেশ যাওয়ানোর পাগল না, খালি বিদেশি সিরিয়াল দেখবে আর ঘরের মধ্যে ঝগড়া ফেসাদ করবে। আপনি কোন ডাক্তার সাহেব, এই দেশে জন্ম লাভ কইরা এই দেশের মাটিতে বড় হইয়া যদি সারাদিন খালি বিদেশ বিদেশ করে কেমন লাগে? খারাপ লাগে। ওনার আসলে দুইটা বেড়া, আমি দুটোরই প্রেসক্রিপশন দিচ্ছি। 3 বেলা চালাবেন। প্রথমটা দেশাত্মবোধক গান, 3 বেলা শুনতে হবে। তারপর 1 মাস লোকসঙ্গীত শোনাইবেন। তাতে কি কাজ হবে? হইতে বাধ্য। আজে বাজে গান বাদ দিয়ে দেশাত্মবোধক গান শুনলে মনের মধ্যে দেশপ্রেম জেগে উঠবে, বিদেশ যাওয়ার নেশাও ছুটবে। আর লোকসঙ্গীত শুনলে পরগাছা সংস্কৃতি থেকে মুক্তি পাবে। ঠিকই করছেন ডাক্তার সাহেব, এরা আমাকে রুচি নষ্ট করে দিছে। তাই যত বেশি মাটির গান শুনবো তত বেশি শিকড়ের কাছাকাছি থাকবো। চিকিৎসকের এই অবস্থা বুঝে সাংগীতিক ব্যবস্থা বেশ অভিনব, তবে এর চেয়ে অভিনব বা নবনব ঘটনা ঘটে এবং রটনাও হয় বটে। তবে তার অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া না নেয়া নিয়েই এবারে আমাদের দলীয় সঙ্গীত অংশগ্রহণ করেছে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীবৃন্দ। কোনো কিছু গেলে ঘটে, টিভি খুলে দেখি সেটা গেছে রটে। ইংরেজি বা বাংলা ভাষায় ব্রেকিং নিউজ আসে আর যায়, তারপরে হয় লাইভ টেলিকাস্ট, অন দ্য স্পট সম্প্রচার। মধ্যরাতে এই বিষয়ে বিদগ্ধ জনেরা কথার বানে দগ্ধ করেন যেন সবাই সেরা। আমরা একই কথা কত ভাবে বলি প্রাণ কোকিলারে, আমরা একই কথা কত ভাবে বলি। ঘটনাটা কেন ঘটল সেটাই বলে না, আমাকেই তো বলতে হবে। বলতে মেধা লাগে। কি বলতে চাও? আপনার মেধাকে আমার চেয়ে বেশি। দেখতে হবে কি ডিগ্রি, দেশি না বিদেশি। মানববন্ধন প্রেস কনফারেন্স ঘটে একদিন পরে, যার যেমন মত তেমনই ছাপে পত্রিকার খবরে। মিছিল মিটিং বাদ প্রতিবাদ আবার বিশেষ জনে কথা বলেন, কথা পাল্টান বিশেষ বিশেষ ক্ষণে। আমরা একই কথা কত ভাবে বলি প্রাণ কোকিলারে, আমরা একই কথা কত ভাবে বলি। এরপরে তো গঠিত হয় তদন্ত কমিটি, ফাইলে ফাইলে জমে ওঠে কাগজপত্র চিঠি। এরই মধ্যে ঘটে গেলে আরেকটি ঘটনা, সব ভুলিয়ে যায় গুলিয়ে আগের আলোচনা। অফিস পাড়া আড্ডাখানা শুনি যথা তথা নতুন ঘটনারই নতুন নতুন কথা। অফিস পাড়া আড্ডাখানা শুনি যথা তথা নতুন ঘটনারই নতুন নতুন কথা। আমরা একই কথা কত ভাবে বলি প্রাণ কোকিলারে, আমরা একই কথা কত ভাবে বলি। ফলাফলের বেলায় দেখি
কানা বলি প্রাণ কোকিলা রে আমরা একই কথা কত ভাবে বলি কেন বলি আমরা একই মুখে কত কথা বলি, যেমন নানির মতে নাতি নাকি একই মুখে অনেক কথা বলে, বকবক করে নানির কথার ভুল ধরে, ফলে নানি ক্ষিপ্ত হয় নাতির পরে। দেখা যাক এই ঈদের সময় এই মঞ্চে তারা কি করে। আজকের এই ঈদের আনন্দের দিনে তুই মুখ কালা করে বই রয়েছিস কি জন্যে? আমার মুখটা কালা তোমার কেডা কি? আমি দেখতেছি না। না, একটা ফর্সা মুখ তুমি কালা দেখবা কেমনে? তার মানে এটা তোমার দোষ না। আজকাল অনেকে কারো মন খারাপ হলে কয় মুখটা কালা করে রাখছে। আচ্ছা যে কালা এর তো কালাই দেখাইবো, এর মুখ ফর্সা হইব কেমনে? এখন কোন ডাক্তার চোখে? তুই একটু বাজারে যাচ্ছেন? নানি হ্যাঁ, আমার আর বাজারে যেতে ইচ্ছা করে না। কিছু কিছু মানুষের যে কত টাকা ঈদ আইলে সেটা বুঝান যায়। হ, এইটা অবশ্য ঠিকই কইছস। আঙ্গুল ফুলে একের কলা গাছ হয়ে গেছে না? কলা গাছ না, কলা গাছ তো এত মোটা না। বলতে পারো আঙ্গুল ফুলে বট গাছ। এই আঙ্গুল ফুলে কলা গাছ চাইলেই কয় এইটা পথার একটা বাগধারা। শোনো নানি, এইসব বাগধারা মানে এইসব কথা যখন তৈরি হয়েছে তখন কিন্তু চুরির একটা লিমিট আছিল। এই কারণে হয়তো চিন্তাটা ওই কলা গাছ পর্যন্ত গেছে। আর এখন হইলে বট গাছ, রেন্ডি গাছ আর টানা হইলে যত মোটা গাছ আছে সেইসব কথাই হইছে। এখন তো ভিতরে যা, এখানে একলা একলা বসে না থেকে ভিতরে গিয়া টেলিভিশন দেখ। টেলিভিশনে ঈদ উপলক্ষে কত বিশেষ অনুষ্ঠান হতেছে, যা গিয়ে দেখ। নানি এইসব বিশেষ অনুষ্ঠানে তো তুমি বিশেষ কিছু পাইবা না। এইসব অনুষ্ঠান হেরা নিজেরাই আসে, নিজেরাই গান গায় আর নিজেরাই কালি দেয়। এইসব অনুষ্ঠান লয়ে নানি আমার মাথায় একটা প্রশ্ন আইলো যে আবার কি, এই যে বিভিন্ন জায়গায় ভেজাল ধরতে যায় মোবাইল কুটয়, হ্যাঁ জরিমানা করে, কিন্তু টেলিভিশনে যে দিনের পর দিন নকল অনুষ্ঠান, নিম্ন রুচির অনুষ্ঠান আর অপসংস্কৃতির অনুষ্ঠান হইতেছে, এইগুলি তো মারাত্মক ভেজাল। এইগুলিরে মোবাইল কুটে ধরে নাকি? ওই এটি কি খাদ্য দ্রব্য যে জরিমানা করব? তাই হ্যাঁ, এটি তো অবশ্যই খাদ্য। শোনো, ওইটি হলো পেটের খাদ্য আর এটি হলো মনের খাদ্য। এটি দেখলে এখন মনটা খারাপ হয়, মেজাজটা গরম হয়, লোকের শরীরটাও কিন্তু খারাপ হয়। এই যে কান টানলে মাথা আসে, তাই না? অবশ্যই শিওর। এইবার আমি কানটা ধরে এমন করে টানলে মাথা তো আইবই, নাকি তুই আইবি? জানি এমনি দূরে টানলে তো আমি রুটা যাবো, আমি তো যাবো। ঈদ এলে অন্য সব কিছু ফেলে আমাদের শিল্পীরা যেমন মনে প্রাণে ঈদের অনুষ্ঠানে অংশ নেন, তেমনি ঢাকায় অবস্থিত বিদেশিদের মাঝে একটা খুশির সুর বাজে। আমাদের গ্রামীণ সংস্কৃতির প্রীতির নীতিতে উৎসাহিত হয়ে তারাও পান এক নতুন পরিচিতি। এতে তারা হন আনন্দিত হয় ইত্যাদি। প্রতিবার তাই এই আনন্দ আপনাদের মধ্যেও আমরা ছড়িয়ে দিতে চাই। আর এবারের পর্বে অংশগ্রহণ করেছেন অর্ধ শতাধিক বিদেশি নাগরিক। ওই খারা, তোরা বইয়েরা বুঝছাস? হ, তুই আর মায়ের বয়সী আর কেমনে ছায়া রয়েছে দেখছস? মনে হয় কে লাগাইব। চল হেমরা এখান থেকে জায়গা। হ চল, নইলে বিপদ হইব। হুজুর মনে ধরছে? আরে হুকুম দেন, তুল্লা আমু। মায়াদার নাম কি? হুজুর ও আমাগো পাশের গ্রামের গিয়াসুদ্দিনের মাইয়া সুফিয়া। সুফিয়া, কত দূর যাবি? এই ইদ্রিস মেম্বারের হাত থেকে তো নিস্তার নাই। আরে বশির ভাই। সুফু কেমন আছো? ভালোই। আপনি কবে আসছেন? এই তো 2 দিন হয়েছে। এরবার কিন্তু ও যাইব না, ঈদের পরও ও 2-3 মাস থাকবো। ওরে যাইতে দিলে তো যাইতে পারবো না। ঠিক। আপনার কি লেখাপড়া শেষ? শেষ। তাইলে তো ভালোই হইল, সব সময় আপনারে পাওয়ান যাইব। চাকরি বাকরি করবেন না? না, গ্রামে একটা কিছু করুন। সবাই শহরে গেলে গ্রামে কাম করবো কেদা? হ্যাঁ ঠিকই তো। কিরে সুফিয়া বাপরে কবে দিছস? হুজুর ওই তো আসে। ওই আমরা বসা। ওই কুদ্দুস,
সুফিয়া বাপরে কাতে যত্ন করিস। এই যে ময়না মা, বাড়িতে খাওনা কি আছে? টাঙ্গাইলের চমচম আর গোশের দোকানের আমিরটা আছে। আমি তো কিছু বুঝতেছি না। শুনো গিয়াস, টমেটো বাগো খুলিয়া গেছে, আমগো মেম্বারশিপ সোফিয়ারে বিয়া করতে রাজি হয়েছে। কি সুফিয়ারে বিয়া করবো মেম্বারে? আমি বাইচা থাকতে এটা কোনোদিনও সম্ভব না। তাইলে তুইও বাচ্চা থাকবি না, আমরা তোর মায়ারে লইয়ামু। ওই বেদা মায়া কি হো বাবি সাহেব। ওই আমার আবাজানের লোকে ভদ্র ব্যবহার কর। আবাজান, আপনি একটু চিন্তা ভাবনা করেন, আমার ধৈর্য আছে। আপনার জমি যেটা আছে ওইটা সেরাই দিব, লোকে আরেক বিঘা দিয়ে দিব, সুফিয়ার উপহার। আপনার উপহার লাগবো না। কি এটা বড় কথা? থাম, এখনই সব কয়া ফেলাইয়া না আবাজান, সারা রাত চিন্তা করেন, আমরা তো আর বিদেশি যাইতেছি না। হারা ওই যাস। আপনি? আপনি না কো তুমি। তুই কত সুন্দর। আর আপনি একটা বান্দর। জামাইরা আমার কথা কই না, 2 দিন পরে তো আমার বউ হবি, তোরা লয়া বিদেশে যাবো, হানিমুন করবো। দরকার হলে জান দিয়ে দিব, কবো আপনারা বিয়া করম না, অসব লম্পট। মায়া লোকের এত তেজ ভালো না, তোর তেজ কেমনে কমাইতে হয় আমি জানি। আমার জীবন থাকতে ওই বুইজাত মেম্বারের লগে আমার মায়ারে বিয়ে দিমু না। হ দিমু না, নইলে তো তোর কইরা উতাইয়া লইয়া যাইব। হ ভাইজান ঠিকই কইছে। হ হেরা শয়তান, হেগো অনেক মোটা, দেশে আইন আছে না। থাকলে কি হইব জর্জিয়ার মুলুকটা? হ টানা পুলিশ ওগো হাতে। জুবাইদা হাইন্দো না, যা কেউ নাই হের আল্লাহ আছে। হ মেম্বারের যে চরিত্র যার উপর চোখ পড়ছে হের সর্বনাশ করা সারছে। তাইলে উপায়? এই না নাই চাচা, আমরা সবাই মিলে এই মেম্বারের বিরুদ্ধে আন্দোলন করুম। এইসব চরিত্রহীন মানুষগুলার চরিত্র তুলে ধরতে হইব। টাকা আর ক্ষমতার জোরে ওরা মানুষ মনে করে না। আমাগো স্লোগান একটাই, মেম্বারের চামড়া তুলে নেব আমরা। কি মেম্বারের চামড়া তুলে নেব আমরা? ওই কুজুক সগির মোতালেব ওই বশিরে ঢাকা পাঠানো ব্যবস্থা কর, আর আমি সুফিয়া ব্যবস্থা করতেছি। মেম্বারের চামড়া তুলে নেব আমরা। নারী নির্যাতন, নারী নির্যাতন বন্ধ করো, বন্ধ করো। নারীর উপর নির্যাতন বন্ধ করো, বন্ধ করো। নারী নির্যাতন করে যারা লম্পট মাস্তান ওই যারা সন্তান। বশির মেম্বারে আমার সুফিয়ারে তুইলা লইয়া গেছে। বাধা দিওনি 2 জনরে কোপাইছে, সুফিয়ার বাপে নাগেরে হেও কোপাইতো। হালারে তুমি আমাগো এই কোপকপির হাত থেকে বাঁচাও। চাচি তুমি চিন্তা করো না, আমরা সবাই আছি। চলো তোমরা। মেম্বারের চামড়া তুলে নেব আমরা। নারী নির্যাতন, নারী নির্যাতন। এই বলে কবুল। ওই কবুল কো, নলে কিছু শুনে আসি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হুজুর পুলিশ। পুলিশ? পুলিশ? রাক্তর পুলিশ, তোমরা আমারে চিনো? চিনি, আপনি একটা চরিত্রহীন লম্পট খুনি, একটা মেয়ের বয়সী মেয়ের জোর কইরা বিয়ে করতে চান, শরম করে না? 2টা মানুষরে কোপাইছে। একজন মেম্বার হইয়া বাল্য বিবাহ করতে চান? আমি কিন্তু তোমার এই বন্ধ করে দিব। আগে তোমারে জেলে বদলি করে লই। ওই অফিসার, তুমি যা চাও তোমারে তাই দেবো, আমারে বাঁচাও। কেউ তোমারে বাঁচাইতে পারো না, জনগণ তোমার শাস্তি চায়। তোমার কোনো উপায় নাই। আরেস্ট করো। বশির বাবা, আমার তো মান সম্মান সব গাছে। তুমি যদি সুফিয়ারে। হ বশির, তুই সুফিয়ারে বিয়ে কর। হ বশির ভাই, সুফিয়ারে আপনার লগে মানাইবো। মানাইবো অবশ্যই করুম। তো 1 বছর পর, ওর তো বিয়ার বয়স হয় নাই, ওর এখন 17, আর 4 বছরে পড়ুক তোকে কাম লাগবো না। আমি ধুমধাম কইরা বিয়ে করুম, নাচ হইব, গান হইব, আর কত আনন্দ।
সাজা রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরও কারাগারে রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরও কারাগারে রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরও কারাগারে রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরও কারাগারে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সুবিখ্যাত গানের বাণী চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। সুপ্রিয় দর্শক, অন্তরের দেখা যে কত শক্তিশালী তারই আগে জ্বলন্ত প্রমাণ চার সহোদরা বোন। তাদের চোখে আলো নেই জন্ম থেকেই, কিন্তু তারা নিজেরাই আজ আলো ছড়াচ্ছেন, গড়ে তুলছেন ভবিষ্যৎ নাগরিকদের। এদের সম্পর্কে জানতে আমরা গিয়েছিলাম চট্টগ্রামের পটিয়ায় তাদের বাড়িতে। ব্যবসায়ী মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী এবং শামীম আক্তার চৌধুরীর 5 সন্তান, 4 মেয়ে 1 ছেলে। ছেলেটি দৃষ্টিশক্তি সম্পন্ন হলেও 4 মেয়েই জন্ম থেকে দৃষ্টিহীন। আর এই 4 সহোদরা হলেন উম্মে হাবিবা চৌধুরী, উম্মে সালিমা চৌধুরী, উম্মে তাসলিমা চৌধুরী এবং উম্মে তানজিলা চৌধুরী মুনিয়া। ব্রেইল পদ্ধতিতে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর বিশেষ পদ্ধতিতে শ্রুতি লেখকের মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর এই 4 বোনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করে নিজেরাই নিজেদের গড়ে তুলেছেন আলোকিত মানুষ হিসেবে। এরপর 3 বোন হাবিবা, তাসলিমা ও তানজিলা বেছে নিয়েছেন শিক্ষকতার পেশা, আর মেজ বোন সালিমা বিসিএস দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। উম্মে হাবিবা পটিয়ার শশাঙ্কমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও উম্মে হাবিবা চৌধুরী খুবই অবিডিয়েন্ট টিচার, পাংচুয়াল। এবং তাসলিমা পটিয়া দক্ষিণ গোবিন্দারখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। শুধু লেখাপড়ায় নয়, কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় সে ব্যাপারে তাসলিমা ছাত্রছাত্রীদেরকে বোঝায়। আর ছোট বোন তানজিলা লেখাপড়ার পাশাপাশি মহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। গত 9 মার্চ তানজিলা বিশ্ব নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রদত্ত ডাইভার্সিটি অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন ক্যাটাগরিতে লিডারশিপ অ্যাওয়ার্ড 2016 লাভ করেন। তানজিলা একটা খুব ভালো মেয়ে। আল্লাহ ওকে দৃষ্টি দেয়নি ঠিকই, কিন্তু ওটি সবকিছুকে জয় করেছে। আমাদের সবাই তাকে অনুকরণ করা উচিত। এই 3 বোনের পাঠদান পদ্ধতি দেখলে বোঝার উপায় নেই যে তারা দৃষ্টি প্রতিবন্ধী। ব্রেইল পদ্ধতি এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা শিক্ষার্থীদের পাঠদান করে। এই যে নারী শিক্ষার জন্য কার অবদান সবচেয়ে বেশি? লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের তারা গান, নাচ, খেলাধুলা সহ নানা বিষয়ে শিক্ষাদান করে। স্কুলের শিক্ষার্থী এবং সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় এই 3 বোন। সব বিষয় তারা অত্যন্ত ওবিডিয়েন্ট, তারা অত্যন্ত মেধাবী। আমরা এই 3 শিক্ষককে নিয়ে অত্যন্ত গর্বিত। শুধু শিক্ষকতাই নয়, সংসার জীবনেও তারা সব কাজ করেন নিজেদের হাতেই। আমি তাদের নিয়ে অনেক গর্ব করি, তারা এখন আমার অনেক রত্ন। ঈদের সময় যেন এই পরিবারে বয়ে যায় আনন্দের বন্যা। ঈদের দিন বিশেষ রান্নাবান্না থেকে শুরু করে ঘর সাজানো, অতিথি আপ্যায়ন সবই তারা করেন স্বাচ্ছন্দ্যে এবং সানন্দে। খাওয়া দাওয়ার পর পরিবারের সবাই মিলে গল্প গানে মেতে ওঠেন আড্ডায়। সবাই মিলে ঈদের খুশিতে গেয়ে ওঠেন গান। ঈদ মুবারক, ঈদ
দর্শক মণ্ডলী, শুধু চোখের আলোয় নয়, অন্তরের আলোয় আলোর দিশারি হয়ে ওঠা এই চার বোনকে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি ইত্যাদির ঈদের এই মঞ্চে। কথা বলবো তাদের সঙ্গে। আপনারা চার বোনই তো দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু আপনাদের জীবন থেমে থাকেনি। আপনারা বরং সমাজের বোঝা না হয়ে সমাজে আলো ছড়াচ্ছেন। এই আত্মশক্তির উৎসটা কি? পুরোটাই হচ্ছে মানসিক জোর এবং ইচ্ছা শক্তি। আচ্ছা, তো আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আপনাদের চার বোনের মধ্যে তিনজনই তো শিক্ষকতার পেশা বেছে নিয়েছেন, কারণটা কি? আমরা চেষ্টা করছি যে সমাজটাকে কিছুটা পরিবর্তন করার জন্য, সে কারণেই শিক্ষকতা পেশাটা বেছে নিয়েছি। সালিমা, আপনি তো কিছুই করছেন, আপনার কি হবার ইচ্ছে আছে? আমারও কিন্তু শিক্ষকতার দিকটা বেছে নেওয়ার খুব ইচ্ছা আর কি। আচ্ছা, আপনারা চার বোনই তো গান জানেন, আজকে ঈদের অনুষ্ঠানে আপনারা কি কোনো একটি গানের দু লাইন গেয়ে শোনাতে পারেন? আপনাদের প্রিয় কোনো গান? এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই জিততে হবে, এই লড়াই মরণ জয়ী করতে হবে রে, এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই জিততে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চমৎকার গেয়েছেন আপনারা। আজকে তো ঈদের ইত্যাদিতে আপনাদের আমন্ত্রণ জানানো হয়েছে। দর্শকদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলবার আছে? একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা দেখুন আমরা পারি, শুধু সুযোগটা প্রয়োজন। সুযোগটাকে আরও বেশি তৈরি করে দিতে হবে, সেটা শুধুমাত্র সরকারের দায়িত্ব না, সেটা আপনার আমার সবার দায়িত্ব। আমরা পারবো, আমরা পারি। এবং যে আপনারা পারেন তা আপনাদের এই চার বোনকে দেখেই বোঝা যাচ্ছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা জানি আপনারা আত্মনির্ভরশীল এবং স্বাবলম্বী। কেউ আপনাদের কোনো অর্থ সাহায্য দিক এটা আপনারা চান না। আপনাদের এই মানসিকতার প্রতি সম্মান জানিয়ে কোনো অর্থ প্রদান নয়, আমরা আপনাদের ঈদের উপহার হিসেবে 4টি শাড়ি প্রদান করতে চাই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন, এবং আমরা আপনাদের জীবনের সার্বিক সফলতা কামনা করছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। এবারে গান, আর গানটি আমাদের দেশকে নিয়ে, দেশের পরিবেশকে নিয়ে, নারী শিশুর অধিকার নিয়ে, মানসিকতার সংস্কার নিয়ে। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু। আর এই গানটিতে অংশগ্রহণ করেছে ঢাকা কেন্ট গার্লস পাবলিক স্কুল এবং কলেজের শতাধিক শিক্ষার্থী। আর গাইছেন আপনাদের প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর। আমাদের ভালোবাসা আমাদের দেশ, আমাদের ভালোবাসা সুখী পরিবেশ, আমাদের ভালোবাসা, ও আমাদের ভালোবাসা দেশের মানুষ, শিশু যুবা বয়স্ক নারী ও পুরুষ, সামাজিক অভিঘাত স্বার্থের লোভিহাত, সামাজিক অভিঘাত স্বার্থের লোভিহাত, এসবের বিরুদ্ধে যুদ্ধ করি, সর্বনাশের পথ রুদ্ধ করি, সর্বনাশের পথ রুদ্ধ করি। আমাদের ভালোবাসা আমাদের দেশ, আমাদের ভালোবাসা সুখী পরিবেশ। নারীদের অধিকার নয় শুধু কথায়, বৈষম্যের চোখ অন্ধ করে, নির্যাতনের মূল বন্ধ করে, মাতা বধূ কন্যা ও ভগ্নীর প্রতি সময় অধিকারে চায় দৃঢ় সম্মতি। সবাইকে এসো উদ্বুদ্ধ করি, সর্বনাশের পথ রুদ্ধ করি, সর্বনাশের পথ রুদ্ধ করি। আজকের তরুণেরা শুভ আগামী, দেব না তাদের হতে বিপদগামী। আজকের তরুণেরা শুভ আগামী,
আমি দেব না তাদের হতে বিপদগামী। সব অপশক্তির দাপট রোধে উঠবেই জেগে তারা মূল্যবোধে, উঠবেই জেগে তারা মূল্যবোধে। পেতে সব অধিকার শিশুরাই দাবিদার, বই খাতা স্কুল খেলবার মাঠ, খেলাধুলা শিক্ষায় সুনীতির পাঠ। শিশু শ্রম নিপীড়ন রুখতেই হবে, বড় হবে তারা জীবনের উৎসবে। সমাজকে সমাজ শুদ্ধ করি, সর্বনাশের পথ রুদ্ধ করি, সর্বনাশের পথ রুদ্ধ করি। আমাদের ভালোবাসা আমাদের দেশ, আমাদের ভালোবাসা সুখী পরিবেশ, আমাদের ভালোবাসা দেশের মানুষ, শিশু যুবা বয়স্ক নারী ও পুরুষ। আমাদের ভালোবাসা আমাদের দেশ, আমাদের ভালোবাসা সুখী পরিবেশ। দর্শক মণ্ডলী, প্রতিটি মানুষের সর্বনাশের পথ রুদ্ধ করে জীবনকে ভালোবাসতে উদ্বুদ্ধ করব আমরা সবাই। তুলে ধরব মূল্যবোধ, করব সামাজিক অবক্ষয় রোধ। আমাদের ভালোবাসা হবে আমাদের দেশ, দেশের সুখী পরিবেশ, দেশের মানুষ। ঈদের এই আনন্দঘন মুহূর্তে এই প্রত্যাশা, আনন্দময় হয়ে উঠুক আপনাদের ঈদ উৎসব। খুদা হাফেজ।